জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আজকের যে তারেক রহমানের যে সৌজন্য সাক্ষাৎ, এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা। নির্বাচনের আগে সমালোচনা করেছেন, এখন তিনি বাসায় গেলেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয় সম্পর্কের উন্নয়ন হলো কিনা? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, এইটা রাজনৈতিক শিষ্টাচারের একটা নতুন পর্ব আমি বলবো, এবং উনি যে সমালোচনাগুলো নির্বাচনের মাঠে করেছেন সেখানেও কিন্তু উনি কোনো দলের নাম নেন নাই, কোনো ব্যক্তির নাম নেন নাই। তো ফলে সেই সমালোচনাগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের সৌজন্য বোধ এগুলো বজায় ছিল। এবং এখন উনি দেখা করতে গেলেন, এটার মধ্য দিয়ে আমি মনে করি বিরোধিতা থাকবে, আমাদের রাজনীতিতে প্রতিপক্ষের প্রতি প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা এবং বিরোধিতার নামে বিষোদ্গারের যে জায়গাটা সেটা যেন না থাকে। এরকম একটা প্রতিযোগিতাপূর্ণ বিরোধিতা রাজনীতি কিন্তু আমরা দেখতে চাই। ফলে আমি মনে করি তারেক রহমানের এই ভিজিটের মধ্য দিয়ে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির কি বলবো যে সূচনা, হ্যাঁ, সংস্কৃতির সূচনা হলো। তবে এটা যেটা গুরুত্বপূর্ণ আমাদের এখন যেটা পুরা রাজনৈতিক পরিবেশটাতে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ক্যাম্পেনিং, ফেক ইনফরমেশন ছড়ানো, মিথ্যা হাইপ তৈরি করা এবং এআই জেনারেটেড ভিডিও প্রচার করা এবং একজন আরেকজনের চরিত্র হনন করার জন্য নানা রকম মিথ্যা ফটোকার্ড ছড়ানো। এই জিনিসগুলো হলো আসলে এখন মূলত দূর করা দরকার। এটা না হলে আসলে সব পক্ষের জন্য এক ধরনের হুমকি, আপনি যেগুলোর কথা বলছেন। রাইট, এটা এটা সবগুলো পক্ষকে দূর করতে হবে। কারণ হলে এটা যদি না হয় তাহলে এই সোশ্যাল মিডিয়ার এই হেট্রেশন, এই ঘৃণা সংস্কৃতিটা মাঠে গড়াবে। আপনারা অনেক সময় দেখেন যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটা পোস্টকে কেন্দ্র করে মারামারি হয়, হত্যার ঘটনা পর্যন্ত ঘটে যায়। ফলে ভায়োলেন্স নিয়ন্ত্রণ করার জন্য এই প্রথমত আমাদের দরকার হলো বিশুদ্ধার করা, যেটা এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো, এটা আগে নিয়ন্ত্রণ নিশ্চয়ই করা নতুন দরকার। সরকার গঠনের পরে এই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে। আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে সৌজন্য সাক্ষাৎ, এই সাক্ষাতের পরও কি জামায়াত এনসিপি বিএনপিকে ছেড়ে কথা বলবে কিনা? ছেড়ে কথা বলবে এটা কেউ আশা করে না, বিএনপি এটা চায়ও না। ছেড়ে কথা বলার দরকার নাই তারা ধরে কথা বলুক, কিন্তু তারা তো হাওয়াই কথাবার্তা বলে। ছেড়ে কথাবার্তা বলা তো দরকার নাই। হ্যাঁ, আপনি বিরোধিতার রাজনীতি করেন, ছেড়ে কেন কথা বলবেন? আপনি ধরেই কথা বলেন, কিন্তু হাওয়াই কথাবার্তা কেন বলবেন? কেন প্রোপাগান্ডা ছড়াবেন? কেন মিথ্যা ইনফরমেশন ছড়াবেন? কেন আপনি রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভস করবেন? ন্যারেটিভস করা উচিত না। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। বিরোধিতার রাজনীতি তারা করুক। সেক্ষেত্রে এবারের সংসদ বা রাজপথ আপনার কি মনে হয় যে উত্তপ্ত থাকবে নাকি শীতল থাকবে, নাকি বাংলাদেশের জন্য ভালো কিছু করবে এরকম প্রতিযোগিতা থাকবে? আমার মনে হয় সংসদ খুবই উত্তপ্ত হবে, প্রাণবন্ত হবে। কারণ অনেক বাকপটুর লোক সংসদে থাকবে, তারা কথাবার্তা বইলা সংসদটা উত্তপ্ত রাখুক, কিন্তু এটা যেন বিনোদনের মঞ্চে পরিণত না করে, হ্যাঁ, বিগত আমলের মতো। এটা খুবই কনস্ট্রাকটিভ, গঠনমূলক আলোচনার মধ্যে থাকলে ভালো হবে। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই যে আদর্শিক পার্থক্য কতটা প্রভাব রাখবে আগামীর রাজনীতিতে, আপনার কি মনে হয়? সরি, কোনটা বললেন? আদর্শিক যে পার্থক্য, রাজনৈতিক দলগুলোর যে আদর্শিক আদর্শিক পার্থক্য পার্থক্য, সবসময় রাইট। আদর্শিক পার্থক্যটাই তো মূল প্রভাব রাখে। ফলে অন্য যে দলগুলো আছে তাদেরকে আদর্শিকভাবে ডেমোক্রেটিক রাজনীতিতে ফিরতে হবে। যারা এখানে গণতন্ত্রের নামে একটা মতাদর্শপন্থী রাজনীতি করে বা অনুভূতির রাজনীতি যেটাকে আমি বলি, এই অনুভূতির রাজনীতি থেকে ফেরত আসতে হবে। ফেরত এসে তাদের মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করতে হবে। শুধু নিজেদের লোক ভালো অন্যরা খারাপ, এই জায়গা থেকে এসে নিজেদের যেটা খারাপ কাজ হবে সেটাকেও আপনার সমালোচনা করা এবং সেটাকে রোধ করার ব্যাপারে আন্তরিক হওয়া, হ্যাঁ, এরকম একটা মনোভাব তাদের দেখাইতে হবে। ফলে সেক্ষেত্রে এখানে লিবারাল ডেমোক্রেটিক যে রাজনৈতিক ধারাটা, যেটা বিএনপি একটা বড় প্রতিনিধিত্বকারী দল, এই ধারার আরো ভালো ভালো রাজনৈতিক দল আসুক, আরো ভালো প্রতিযোগিতার মধ্যে বিএনপি কে ফেলা হোক, সেটা আমরা আশা করব। সেক্ষেত্রে জনাব রেজাউল করিম রনি, আরেকটি বিষয় জানাবেন যে বিরোধী পক্ষের কাছ থেকে তো একটি ছায়া মন্ত্রিসভা গঠনের আভাস পাওয়া যাচ্ছে, এই বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে? এটা খুবই ভালো। ছায়া মন্ত্রিসভাকে বিএনপি স্বাগত জানায়। হ্যাঁ, তারা গঠন করবে, গঠনমূলক সমালোচনা করবে, তারা তাদের অ্যাক্টিভিটি চালাবে। বিরোধী দলও কিন্তু রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, এবং বিরোধী দলের রাজনীতি তো উচিত হবে যে এই যে বিএনপির একটা ভূমিধস বিজয় পেল, এই ভূমিধস বিজয়ের কারণটা কি? কারণ হলো জনআস্থা। তাহলে এই জনআস্থাটা তাদের অর্জন করার জন্য এখন থেকে কাজ করে যেতে হবে। সেক্ষেত্রে এটা অবশ্যই তাদেরকে হয়তো সুবিধা দিবে, তারা যদি প্রপারলি করতে পারে।
প্রপারলি যদি করতে পারে। রাইট। মঙ্গলবারই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর সবচাইতে বড় কোন চ্যালেঞ্জগুলো তাদেরকে মোকাবেলা করতে হবে? সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা রক্ষা, নাগরিক নিরাপত্তা মানে সামাজিক নিরাপত্তা এবং জিনিসপত্রের দাম। রমজান জানেন আর কয়েকদিনের মধ্যে রমজান শুরু হবে, ফলে জিনিসপত্রের দামের একটা বড় চ্যালেঞ্জ, হ্যাঁ, সরকারকে মোকাবেলা করতে হবে প্রথম একদম ডে ওয়ান থেকে সম্ভবত। সেইটা একটা বড় চ্যালেঞ্জেস হবে। জনাব রেজাউল করিম রনি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।